নমস্কার বন্ধুরা, নো ইয়োর ফিনান্স বাংলাতে আপনাদের আবার স্বাগত। স্টক মার্কেটে আজকে সেন্সেক্স অর্থাৎ বিএসই সেন্সেক্স আজকে প্রায় 2% অর্থাৎ 1.95%, মানে 1181 পয়েন্ট বেড়ে সেন্সেক্স আজকে দাঁড়িয়েছে 61,795-তে। যদি আজকের গ্রাফ দেখে নিই তো আজকের গ্রাফ কিন্তু শুরু থেকেই ফ্ল্যাট অবস্থায় আছে, অর্থাৎ শুরু থেকেই কিন্তু মার্কেট আপওয়ার্ড অবস্থায়, অর্থাৎ শুরু থেকেই মার্কেট 1.8 1.7 এই অবস্থা ধরে রেখেছে। এবং যদি আমরা নিফটি 50 অর্থাৎ এনএসি যদি নিফটি দেখি, নিফটিও কিন্তু সেই রকমভাবে 1.78 অর্থাৎ 321 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 18,349 পয়েন্টে। এক্ষেত্রেও আমরা দেখব নিফটিও কিন্তু প্রায় ফ্ল্যাট অবস্থায়, প্রথমে একটু কম শুরু হলেও প্রায় ফ্ল্যাট অবস্থাতেই কিন্তু সারাদিন রয়েছে। তা সত্ত্বেও আমরা কিছু স্টক দেখি তো কিছু স্টক কিন্তু আমাদের খুব ডাউনে গেছে, মানে কিছু স্টক কিন্তু অনেক অনেক বেশি লসে রান করেছে। তো আমরা জানবো সেই সমস্ত স্টকগুলো, যেই স্টকগুলো এই রকম মার্কেট বুমিং অবস্থাতে, অর্থাৎ যেক্ষেত্রে সেন্সেক্স প্রায় বা নিফটি প্রায় কাছাকাছি 2%-এর মতো বেড়েছে, তো সেক্ষেত্রেও কিছু কিছু স্টক এতটা যদি কমেও থাকে তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টকগুলোর আমরা অ্যানালিসিস করব এবং অ্যানালিসিস করে জানবো যে এই স্টকগুলো কি আদেও কতটা বেনিফিশিয়াল, বা আপনার যদি পোর্টফোলিওতে এই স্টক থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, বা আপনার ওয়াচ লিস্টে থেকে থাকলে এই স্টকগুলি কতটা ভালোভাবে এফেক্টিভ আপনার প্রোফাইলকে গ্রোথ করার জন্য। প্রথমেই আমরা যে স্টকটা দেখে নেব সেই স্টকটার নাম কিন্তু পাই ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ অনেকেই যারা স্টক মার্কেটে অনেক দিন ধরে ইনভেস্ট করে আসছেন, বা যারা নতুন নতুন ইনভেস্ট করছেন, বা যারা মোটামুটি 2-5 বছর ধরে ইনভেস্ট করে আসছেন, তারা প্রত্যেকেই হয়তো পাই ইন্ডাস্ট্রিজের কথা শুনেছেন বা জেনেছেন। পাই ইন্ডাস্ট্রিজ হচ্ছে একটি কেমিক্যাল কোম্পানি, যে কেমিক্যাল কোম্পানি কিন্তু এগ্রো কেমিক্যালের ওপর কাজ করে, অথবা রাসায়নিক জিনিসপত্র তারা ডোমেস্টিক এবং কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করে। তো এই পাই ইন্ডাস্ট্রিজের আমরা প্রোফাইল নিয়ে আলোচনা করব। পাই ইন্ডাস্ট্রিজ যে সাধারণত একটি মিড ক্যাপ টাইপের কোম্পানি, এবং যার মার্কেট ক্যাপ হচ্ছে 52,111 কোটি, যার কারেন্ট প্রাইস অর্থাৎ এই মুহূর্তে প্রাইস কিন্তু আজকের ডেটে কমে দাঁড়িয়েছে 3,435। যদি আপনারা দেখেন যে লাস্ট 52 সপ্তাহের যদি আপনারা হাই প্রাইস এবং লো প্রাইস দেখেন, তো সেই 52 সপ্তাহের হাই প্রাইস কিন্তু 3,698 এবং লো প্রাইস কিন্তু 2,334 টাকা, এবং যার ফেস ভ্যালু কিন্তু এক, অর্থাৎ এই পাই ইন্ডাস্ট্রিজ স্টক বা এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে এই ফেস ভ্যালু একে দাঁড়িয়েছে। আমরা এর পাই ইন্ডাস্ট্রিজের ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখে নেব। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি আমরা পাই ইন্ডাস্ট্রিজের দেখি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু চার্ট প্যাটার্নের অনেক রকম পার্থক্য লক্ষ্য করব। প্রথমত আমরা পাই ইন্ডাস্ট্রিজ 2006 সালে কিন্তু প্রাইস প্রায় খুব সামান্যতমই ছিল। প্রায় যদি আমরা দেখি যে 2008 সালে এর প্রাইস ছিল 3 টাকা মতো, যেটা এখন দাঁড়িয়েছে প্রায় 3,000 টাকা মতো। তো এইটি একটি হিউজ জাম্প। যদি আপনাদের কারোর পাই ইন্ডাস্ট্রি থেকে থাকে, যদি অত দিন ধরে হোল্ড করেন, তো এক্ষেত্রে আশা করি যে আপনাদের রিটার্ন প্রচুর হবে। এবার আমরা দেখব এই পাই ইন্ডাস্ট্রিজের কোয়ার্টারলি রেজাল্ট লক্ষ্য করতে গেলে প্রথমত আমরা দেখব যে সেলস যদি আমরা লক্ষ্য করি প্রতি কোয়ার্টারে, অর্থাৎ প্রতি 3 মাসে এর সেলস কিন্তু এই কোম্পানির সেলস কিন্তু বেশ ভালো মতো বাড়ছে এবং ক্রমাগত বাড়তে থাকছে। যদি আমরা এর অপারেটিং প্রফিট দেখি, অর্থাৎ প্রফিট ট্যাক্স সহ টোটাল মোট প্রফিট দেখি, তো সেক্ষেত্রেও কিন্তু প্রতি কোয়ার্টারে, মানে প্রতি 3 মাসে এর প্রফিট কিন্তু বাড়ছে। আমরা যদি এর নেট প্রফিট দেখি, অর্থাৎ ট্যাক্সের পর যদি আমরা এর প্রফিট ক্যালকুলেট করি, তো সেক্ষেত্রেও কিন্তু গ্রহণযোগ্য প্রফিট কিন্তু বেশ ভালো ইনক্রিজিং অর্ডারে আছে, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু যথেষ্ট প্রফিটেবল শেয়ার। প্রতি কোয়ার্টারে এই শেয়ার প্রফিট করছে, এই শেয়ার তার সেলস বাড়াচ্ছে। প্রফিট অ্যান্ড লস যদি আমরা প্রতি বছরের কোম্পানির প্রফিট অ্যান্ড লসের টেবিল দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখব প্রতি বছর কিন্তু কোম্পানির সেলস যথেষ্ট ভালো করছে। মার্চ 22 এর সেল এবং মার্চ 21 সেলের মধ্যে দেখুন প্রায় 1,000 কোটির পার্থক্য আছে। অপারেটিং প্রফিটে আমরা যদি দেখি, তো অপারেটিং প্রফিটে মার্চ 21 থেকেই প্রায় 1,000-এর গণ্ডিতে ঢুকে গেছে, অর্থাৎ প্রতি বছর কিন্তু প্রফিট হিউজ পরিমাণে এর বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা এর নেট প্রফিট মানে আফটার ট্যাক্সে যদি আমরা প্রফিটে দেখি, ট্যাক্সের পর যদি আমরা প্রফিট দেখি, সেক্ষেত্রেও কিন্তু প্রফিটের জাম্প যথেষ্ট লক্ষণীয়।
এরপর আমরা যদি দেখি এর ব্যালেন্স শিটে আমরা লক্ষ্য করব রিজার্ভ, অর্থাৎ কোম্পানি কতটা স্ট্রং। যদি কোম্পানির কোনো ফিনান্সিয়াল লস হয় বা কোম্পানি যদি হঠাৎ করে কোনো কারণে কোনো ক্ষতি হয়, তো কোম্পানির কাছে রিজার্ভ কত আছে নিজেকে ব্যাকআপ দেওয়ার জন্য। রিজার্ভের জন্য কোম্পানির কিন্তু প্রতি বছর কোম্পানির রিজার্ভ যথেষ্ট পরিমাণে বাড়াচ্ছে, এবং যার জন্য কোম্পানি কিন্তু 2020 20 কোভিড-19 জন্য প্রচুর পরিমাণে যদি বরোয়িংস নিলেও সেই বরোয়িংস কিন্তু কোম্পানি কমাতে পারছে আস্তে আস্তে তার রিজার্ভের জন্যই, যে কারণে কোম্পানি তার ব্যালেন্স শিটে টোটাল লাইবিলিটিস এবং টোটাল অ্যাসেটকে কোম্পানি ব্যালেন্স করতে পারছে। এরপর আমরা ক্যাশ ফ্লো দেখব। কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু সামান্য নেগেটিভ হলেও কোম্পানি কিন্তু ফরওয়ার্ড অর্থাৎ পজিটিভ টেন্ডেন্সির দিকে কিন্তু ক্যাশ ফ্লো করছে, এবং রিসেন্ট টাইমে কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু যথেষ্ট পজিটিভ। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এই অ্যানালিসিস থেকে বলতে পারি পাই ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট পজিটিভ কোম্পানি, এবং এক্ষেত্রে কেমিক্যালের দিক থেকে পাই ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট ওপরের দিকে আছে। যদি আপনাদের পোর্টফোলিওতে পাই ইন্ডাস্ট্রিজ থেকে থাকে, অবভিয়াসলি এটাকে হোল্ড করা যথেষ্ট ঠিকঠাক। যদি আপনারা এই প্রাইসে এই পাই ইন্ডাস্ট্রিজ কিনতে চান তাও ঠিকঠাক। যদি আপনারা মনে করেন যে পাই ইন্ডাস্ট্রি আরেকটু কম প্রাইসে কিনবেন, হয়তো হতে পারে যে পাই ইন্ডাস্ট্রিজ যেহেতু এখন কেমিক্যালের স্টক একটু ডাউনের দিকে আছে, তো পাই ইন্ডাস্ট্রিজ হয়তো আরও 100-200 টাকা কমে হয়তো আপনারা পেতে পারেন। এরপর আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মুথুট ফিনান্স। অর্থাৎ আপনারা অনেক সময় টিভিতে অ্যাড দেখেছেন যে গোল্ড লোনের জন্য কিন্তু মুথুট ফিনান্স খুব ইম্পর্টেন্ট। গোল্ড লোন এই এনবিএফসি কোম্পানি অর্থাৎ নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন যেটি, এই এনবিএফসি কোম্পানি কিন্তু গোল্ড লোনের দিক থেকে কোম্পানি পায়োনিয়ার কোম্পানি, অর্থাৎ এটি মেনলি সাউথ ইন্ডিয়ার একটি কোম্পানি, এবং এই কোম্পানিটি কিন্তু গোল্ড লোন দেওয়ার জন্য বিশেষ বিখ্যাত। এই কোম্পানির আমরা প্রথমত দেখে নেব এর সাধারণত প্রোফাইলের ওভারভিউ। এর মার্কেট ক্যাপ 43,116, সাধারণত একটি মিড ক্যাপ রেঞ্জের কোম্পানি, যার কারেন্ট প্রাইস 1,074। অর্থাৎ কোম্পানিটি আজকের ডেটে কিন্তু একটু ডাউন, 1% কাছাকাছি ডাউন আছে, যার 52 সপ্তাহ অর্থাৎ এক বছরের মধ্যে হায়েস্ট ছিল 1,723 টাকা এবং লোয়েস্ট ছিল 950 টাকা, এবং যার ফেস ভ্যালু এখনও পর্যন্ত 10। অর্থাৎ এই শেয়ারটি এখনও পর্যন্ত স্প্লিট হয়নি। যেহেতু এটি একটি ফিনান্সের শেয়ার, সেহেতু ইন্ডিয়াতে ফিনান্সের শেয়ারগুলো যথেষ্ট ওঠানামা করে বিভিন্ন রকম কারণে, অর্থাৎ গভর্নমেন্ট পলিসির কারণেও হতে পারে এবং অন্যান্য এনপিএ বা লোন প্রভিশনিংয়ের কারণেও হতে পারে। এই কোম্পানিগুলো সাধারণত ফিনান্সিয়াল কোম্পানি বা ফিনান্সিয়াল স্টকগুলো একটু ওঠানামা করে। এরপর আমরা দেখে নেব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। আমরা কোম্পানিটি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তো জানুয়ারি 12 সালে এই কোম্পানিটির প্রাইস ছিল কাছাকাছি 172 টাকা, যেটা এখন এসে দাঁড়িয়েছে এখনকার মার্কেটে প্রায় 1,400 টাকা মতো, মানে 1,074 টাকা মতো। অর্থাৎ এই কোম্পানিটি মিড ক্যাপ টাইপের স্টক এবং যথেষ্ট টাইম নিয়েছে এই স্টকটি বাড়ার, এবং একসময় স্টকটি প্রায় 1700 অবধি চলে গিয়েছিল, এবং কোনো কারণে হয়তো এই স্টকটি নিচের দিকে নেমেছে, এবং এই স্টকটি কিন্তু রিভাইভও করতে পারে। তো রিভাইভ করতে পারবে কিনা সেটা আমরা কিন্তু এর প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট অথবা আমরা কোয়ার্টারলি রেজাল্ট থেকে বুঝতে পারবো যে এই কোম্পানির কী প্রোফাইল বা এই কোম্পানির স্ট্রেংথ কী আছে। আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি কোম্পানিটি, তো কোয়ার্টারলি রেজাল্ট অনুযায়ী কোম্পানির কিন্তু সেলস অর্থাৎ কোম্পানির যে গ্রোথ, কোম্পানি যেভাবে ব্যবসা করছে সেই সেলস কিন্তু কাছাকাছি স্ট্যাটিক, অর্থাৎ সেলস কিন্তু লাস্টের কয়েকটি কোয়ার্টারে কিন্তু সেলস প্রায় কমে এসেছে। সেটি বিভিন্ন রকম কারণ হতে পারে যে গোল্ডের প্রাইস আপ ডাউন করে, সেক্ষেত্রে এই কোম্পানির সেলস হয়তো বেড়েছে, অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাঙ্কগুলো প্রায় প্রত্যেকেই খুব প্রচুর পরিমাণে কম্পিটিশনে থাকে, প্রচুর পরিমাণে গোল্ড লোন প্রোভাইড করে, এবং বিভিন্ন কোম্পানি একের ওপর এক ভালো ভালো গোল্ড লোনের রেট অফ ইন্টারেস্ট আনে। তো সেক্ষেত্রে এটি হয়তো সেলসের দিক থেকে আটকে গিয়েছে। যদি আমরা প্রফিট দেখি কোম্পানি, তো টোটাল প্রফিট কিন্তু 10 টুয়ার্ড ইনক্রিজিং অর্ডারেই আছে। প্রফিট কিন্তু চেষ্টা করছে মানে টোটাল প্রফিট কিন্তু ইনক্রিজিংয়ের দিকেই। যদি আমরা নেট প্রফিট দেখি, তো নেট প্রফিট আমরা লক্ষ্য করব কিন্তু প্রফিট ইনক্রিজ করলেও শেষের দিকে কিন্তু একটু 1000 ছুঁয়েছিল মাঝখানে, কিন্তু তারপর থেকে কিন্তু প্রফিট ডাউন বা ফল করছে। আমরা এরপর দেখব প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ প্রতি বছর কোম্পানি কীরকম প্রফিট বা কীরকম লস ইনকার করছে। কোম্পানি কিন্তু প্রফিট অ্যান্ড লসে প্রতি বছর চেষ্টা করছে প্রফিট বাড়ানোর। মার্চ 22 কোম্পানির প্রফিট বেড়েছিল, কিন্তু পরের ইয়ারে কোম্পানি এক্সপেক্ট করছে যে প্রফিট হয়তো অত থাকবে না।
এরপর আমরা যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সমীকরণ লক্ষ্য করছি, অর্থাৎ প্রফিট যদি ইনক্রিজিং অর্ডারে থাকলেও লাস্ট ইয়ারে হয়তো প্রফিট ফলের এক্সপেকটেশন কোম্পানি করছে। আমরা দেখব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা প্রথমত দেখব কোম্পানির রিজার্ভ। কোম্পানি কিন্তু খুব দারুণভাবে 2015 সালের থেকে, যেমন আমরা যদি 2022 সালে কম্পেয়ার করি, রিজার্ভ কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়েছে, প্রায় 5 গুণ, মানে 4.5 গুণের বেশি রিজার্ভ কিন্তু কোম্পানি বাড়িয়েছে, যার ফলে কোম্পানি বরোয়িং সামান্যতম করিয়েছে। এটা এদিক থেকে দেখতে হবে যে কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণে বরোয়িং রয়েছে মার্কেটে। কোম্পানি কিন্তু সহজে এর রিজার্ভ এত খুব তাড়াতাড়ি বাড়াতে পারবে না, কারণ বরোয়িং কমানো, এই লেভেলের বরোয়িং কমানো কিন্তু যথেষ্ট কঠিন কাজ। কোম্পানিকে অনেক বেশি পরিমাণে বিজনেসে ইনভলভ হতে হবে এর জন্য। তো টোটাল লায়াবিলিটিস অ্যাসেট কোম্পানি চেষ্টা করছে নিজেকে ঠিকঠাক রাখার। আমরা যদি ক্যাশ ফ্লো লক্ষ্য করি, তো ক্যাশ ফ্লোর দিক থেকেও দেখব যে কোম্পানি ক্যাশ ফ্লো কিন্তু মেনটেন করার চেষ্টা করছে। যেহেতু এটি একটি ফিনান্সিয়াল অর্গানাইজেশন, সেহেতু কোম্পানি ক্যাশ ফ্লোকে ঠিকঠাক রাখার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে দেখাই যাচ্ছে যে কোম্পানি 2019, 20, 21, 22 কিন্তু ক্যাশ ফ্লো মেনটেন করছে, এবং ক্যাশ ফ্লোকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছে, যাতে সেই ক্যাশ কোম্পানির অন্যান্য প্রোডাক্টিভিটির কাজে লাগে। আমরা আজ পর্যন্ত এই দুটো শেয়ারই আলোচনা করলাম, যে দুটো শেয়ার এই মার্কেট কন্ডিশনে, অর্থাৎ আজকের যে মার্কেট কন্ডিশন, এই মার্কেট কন্ডিশনেও কিছু কোম্পানি কিন্তু প্রায় ডাউন অবস্থায় আছে, কিন্তু অনেক সময় কোম্পানি অনেক রকম রিজনে অনেক রকম রিজনে কোম্পানি ডাউন হতে পারে, অনেক রকম রিজনে কোম্পানির স্টক ফল করতে পারে। এরকম আমরা দেখলাম যে পাই ইন্ডাস্ট্রির প্রোফাইল কিন্তু যথেষ্ট স্ট্রং। যদি কোম্পানি ডাউনও হয়, সেক্ষেত্রেও কিন্তু পাই ইন্ডাস্ট্রি তার বিজনেসের দিক থেকে যথেষ্ট স্ট্রং, এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রায় ওপরের লেভেলের স্টক বলা চলে। সুতরাং যদি আপনাদের এই স্টক যদি আপনার প্রোফাইল থেকে থাকে, তো অবভিয়াসলি ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা যথেষ্ট ভালোভাবে এটিকে ব্যালেন্স আউট করতে পারেন নিজের প্রোফাইলে রাখার জন্য, বা আপনার ওয়াচ লিস্ট রাখতে পারেন যদি আপনারা কম প্রাইসে পেয়ে থাকেন, তো এটিকে ব্যালেন্স আউট করতে পারেন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।